দাদাবাবু, জ্বর কমেনি এখনো? না। বৌদিদি আসেনি? না। দাদাবাবু, জ্বরে যে আপনার গা পুড়ে যাচ্ছে। চলুন শিগগির শুয়ে পড়বেন, চলুন। ওষুধ খেয়েছেন দাদাবাবু? না, খালি পেটে খাওয়া যায় না। তাহলে দুটো রুটি করে দিই? দাও। আমি এক্ষুনি করে নিয়ে আসছি। আমি সিদ্ধার্থ, এফসিআই এর এলডি ক্লার্ক। আমার আদি বাড়ি বর্ধমান। বাবা মা ভাই বোন কেউ নেই। দেশের বাড়ি ঘর জমি জমা কাকাদের কাছে বিক্রি করে রাজডাঙ্গার একটা ফ্ল্যাট কিনে রয়েছি আজ 3 বছর হল। আমার স্ত্রী সুরমা। আমাদের সম্বন্ধ করেই বিয়ে। সে তার দাদার বিয়েতে গেছে আজ 4 দিন। আর এ হলো শ্যামল, আমাদের বাড়ির কাজের মেয়ে। আজ 1.5 বছর হলো আমাদের বাড়িতে কাজ করে। বালিগঞ্জ রেল কলোনিতে মাকে নিয়ে থাকে। দাদাবাবু, খাবারটা দিয়ে গেলাম, উঠে খেয়ে নিন। আমার আবার ওই বাড়িতে কাজ আছে, আমি আসছি। দাদাবাবু, জ্বরটা একবার দেখুন দেখি। হ্যাঁ, বলছি জ্বরটা একবার দেখুন দেখি। দেখুন, এতক্ষণে হয়ে গেছে মনে হয়। দাদাবাবু, প্রায় 3-এর কাছাকাছি জ্বর। হ্যাঁ, দাদাবাবু, দাদাবাবু, বৌদিদিকে একবার ফোন করুন না। এত জ্বরে বৌদিদির আপনার পাশে থাকা দরকার। ওর সময় হলেই চলে আসবে। জানে তো জ্বর। দাদাবাবু, মাথায় একটু জলপট্টি দিয়ে দিই। দাও। আজ 5 দিন ধরে আমার ধুম জ্বর। সব জানা সত্ত্বেও সুরমা দিব্যি বাপের বাড়িতে দাদার বিয়ে খাচ্ছে। দাদাবাবু, দাদাবাবু, জলপট্টিটা দিই তাহলে। দাও। বাড়ি থাকলেই বা কতক্ষণ পাইও। মহিলা সমিতির নেত্রী বলে কথা। আজ মিটিং, কাল ডেপুটেশন, পরশু ঘেরাও, এইসব তো লেগেই আছে। আমি চিরকালের মুখ চোরা। এক সময় একটা স্বপ্ন দেখতাম, একটা সুন্দর সংসারের স্বপ্ন।
সেই স্বপ্নটা যে হঠাৎ কখন ভেঙে চুরে চুরমার হয়ে গেছে তা বুঝতেও পারিনি। বড় লোকের মেয়ে সুরমা, শ্বশুর শালাদের প্রমোটিং এর বিজনেস, অনেক পয়সা, আর আমি সামান্য ক্লার্ক। তাই শ্বশুর বাড়িতে আমি সবার কাছেই অবজ্ঞার পাত্র। দাদাবাবু দুপুরে কি খাবেন? বলছি দুপুরে কি খাবেন? কিছুই তো খেতে ইচ্ছে করছে না। তা বললে কি করে হবে, কিছু তো একটা খেতে হবে। ফ্রিজে কাটা পোনা আছে, গরম ভাত আর মাছ ভেজে দেবো? তাই দাও। আচ্ছা। দাদাবাবু একটু হরলিক্স করে এনেছি, খেয়ে নিন, গরম খেলে ভালো লাগবে। বলছি একটু হরলিক্স করে এনেছি, খেয়ে নিন, গরম খেলে ভালো লাগবে। দাদাবাবু এখন যদি রান্না করে রেখে যাই, আপনি তো নিয়ে খাবেন না, কাল রাতের মতোই পড়ে থাকবে। আমার আরেকবারই কাজ আছে এই কাছেই, ওখানে কাজ করে এসে আমি বরঞ্চ আপনাকে রান্না করে খাইয়ে দিয়ে যাব। ঠিক আছে, তাহলে এখন আসি দাদাবাবু, দেরি করব না, আপনি দরজাটা দিয়ে শুয়ে পড়ুন। জিজ্ঞাসা করছিল, আমি আর জবাব দিয়ে পারি না। তুমি যে একটা অসামাজিক মানুষ সেটা তো সবাইকে বলা যায় না। আর শোনো, আমি আজকে আসতে পারবো না, মহিলা সমিতির মিটিং আছে বিকালে। রাত্রে রাঙামাসিকে দিল্লির ফ্লাইটে তুলতে যাব। আচ্ছা শোনো, তোমার মাইনেপত্র কি আর বাড়বে না? সবাই জিজ্ঞাসা করে তোর বরের স্যালারি কত রে, কাউকে বলা যায়? আমার স্যালারি মনে হয় এই জন্মে আর বাড়বে না। হোপলেস।
খাবারটা দিয়েছি, খাবেন আসুন। হ্যাঁ, তুমি যাও, আমি আসছি। আর খেতে পারছি না। আর একটু খান দাদাবাবু, নয়তো শরীর চলবে না। না রে, আর খেতে পারবো না। রাতে কি খাবেন বলুন, করে রেখে যায়। রাতে রাতে একটু স্যুপ হলে মনে হয় খেতে পারতাম। মানুষের স্যুপ। দেখো দেখি কাণ্ড, আগে বলবেন তো। আমি এখন কোথা থেকে মাংস পাই? সব দোকান তো বন্ধ হয়ে গেছে, বিকেলের আগে তো খুলবে না। ও থাক গিয়ে, দুধ পাউরুটি খেয়ে নেবো। আপনি যে কত খাবেন তা আমার জানা আছে। আচ্ছা শ্যামলী, ভাত তরকারি আছে? হ্যাঁ, আপনি তো কিছুই খেলেন না, দেবো আর একটু? বলছিলাম কি, তুমি এখানে খেয়ে নাও না, খেয়ে আমার মাথাটা একটু টিপে দেবে। ও মা, তা খেয়ে টিপে দিতে হবে কেন? মা তো আমার জন্য রান্না করে রাখবে, মায়ের সাথে খেতে হবে। দাঁড়ান, আমি এঁঠোটা রেখে আসি। আপনি ঠিক করে শুয়ে পড়ুন, আমি মাথাটা টিপে দিচ্ছি। আচ্ছা শ্যামলী, তোমাদের দেশ কোথায় ছিল? বাংলাদেশের ঢাকা জেলা। আমার বাবা সাভারে স্কুল মাস্টার ছিলেন। 92 সালে বাবরি মসজিদ ভাঙা নিয়ে বাংলাদেশে খুব গোলমাল হয়। আমাদের পাড়ায় একটা মন্দির ছিল, জামাত ইসলামিক গুন্ডারা সেটা ভাঙতে এসেছিল। পাড়ার কয়েকজনের সঙ্গে আমার বাবাও ওদেরকে বাধা দিতে গেছিল। ওরা বাবাকে খুন করে। সেবার আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেব, আর পরীক্ষা দেওয়া হবে না। মা ভয়ে পাড়ার কয়েকজনের সঙ্গে আমাকে নিয়ে এপারে চলে আসে। তারপর থেকে এই রেল কলোনিতেই আছি। এইসব কথা তো কোনোদিন বলনি। কেউ জিজ্ঞাসা না করলে শুধু শুধু বলতে যাব কেন? দাদাবাবু, আপনিও এইসব কথা কাউকে বলবেন না। আচ্ছা শ্যামলী, তুমি তো প্রাইভেটে পড়াশোনা শুরু করতে পারো। অবশ্য এখানে আবার মাধ্যমিক দিতে হবে। আমার টাকা কোথায়? আর কেই বা আমার জন্য ওইসব ব্যবস্থা করবে? আমি যদি ব্যবস্থা করি, তুমি আবার পড়াশোনা শুরু করবে তো। তারপর যদি একটা ভদ্রস্থ কাজ জোগাড় হয়, একটা ভালো আশ্রয়। করুন। ঠিক আছে, এই কথাই রইল। অনেক বেলা হলো, তুমি এবার এসো। মা তো না খেয়ে বসে থাকবে। আমি সন্ধ্যের সময় এসে আপনার খাবারটা করে দিয়ে যাব। ও বলছি, জ্বরটা আরেকবার মেপে দেখুন না। হুম। দাদাবাবু, তাহলে আমি আসছি। হ্যাঁ, এসো। কি হলো, ঘরে যেতে দেবেন তো নাকি? হ্যাঁ, না না, এসো এসো, ভেতরে এসো, এসো।
আলোগুলো জ্বালাননি? ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম হলে তো ভালো। যাওয়ার সময় আমাদের বাজারে মাংসের দোকান থেকে একটু মাংস পেয়ে গেলাম, স্যুপ করে নিয়ে এসেছি। একটুখানি গরম করলেই হয়ে যাবে। আমি তাহলে গরম করে নিয়ে আসি। আচ্ছা। এই নিন দাদাবাবু, স্যুপটা খেয়ে নিন। ওরে বাবা, এত খেতে পারবো না। এইটুকু স্যুপ পারবেন, খেয়ে নিন, খেয়ে নিন। এ কি, রাতে তুই এখানে কি করছিস? দাদাবাবু তো কিছু খেতে পাচ্ছেন না, ওই জন্য একটু স্যুপ করে এনেছিলাম। আহা, দরদ, খাওয়াচ্ছিস? দুটো দিন বাড়িতে ছিলাম না, আর বেলল্লাপনা শুরু হয়ে গেছে। এইবার বুঝতে পেরেছি আমার সাথে যেতে এত অনীহা কিসে। চুপ করে বৌদিদি, তুমি কিচ্ছু বোঝো না। বুঝলে, অসুস্থ স্বামীকে একা বাড়িতে ফেলে রেখে তুমি চলে যেতে পারতে না। একবারও ভেবেছিলে জ্বরের ঘোরে অসুস্থ মানুষটাকে কে পথ্য যোগায়, কে সেবা করে? ভাবনি। ওই মানুষটা কাল সারা রাত উপোসী, সকালেও কিছু খেতে পারেনি। একটু স্যুপ খেতে চেয়েছিল বলে আমি বাড়ি থেকে করে আনলাম, তাও তুমি খেতে দিলে না। লেখাপড়া হয়তো অনেক শিখেছো, কিন্তু মনটাকে উদার করতে পারোনি। ছি, আমি চললাম, আর কখনো